কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং সেই সিরিজকে সামনে রেখে ঐতিহাসিক লালবাগ কেল্লার সামনে কিন্তু একটা দুর্দান্ত ট্রফি উন্মোচন করেছে দুই দলের দুই অধিনায়ক। কিন্তু বাংলাদেশের বর্তমান যে ওয়ানডে পরিস্থিতি আছে, যে পরিসংখ্যান বলছে, সেক্ষেত্রে কিন্তু বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, মেহেদী হাসান মিরাজের দলের জন্য। সেটা নিয়ে আলোচনা করব। আমি আছি সারা মাহবুব, আমার সাথে আছেন তানজিম ঐশী। এবং বাংলাদেশ দলের এই ওয়ানডে সিরিজের কি কি কমতি আছে এবং বাংলাদেশ যে পারফরমেন্স করছে সেখানে আসলে কতটুকুন কোথায় কাজ করার বাকি আছে সেটা নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। ঐশী, গত 12টা ম্যাচে বাংলাদেশ ওয়ানডে ম্যাচে 11টাতেই হেরেছে। বাংলাদেশের সব থেকে প্রিয় ফরম্যাট এই ওয়ানডে ফরম্যাটের এই যে অধপতন, সেই অধপতনটা আপনার কোথায় মনে হয় যে আসলে কোন জায়গাটাতে বাংলাদেশ আটকা যাচ্ছে? বাংলাদেশের ব্যাটিং ইউনিটটা নিয়ে কিন্তু আপনার সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং ইউনিটের যে অবস্থা আসলে হয়ে গেছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। অনেক অভাবে আর কি বাংলাদেশের হয়তো জেতার স্বভাবটাই নষ্ট হচ্ছে কিনা ওয়ানডেতে, সেটা একটা প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জায়গাটা হতে পারে মিডল অর্ডার নিয়ে। বাংলাদেশের মিডল অর্ডার কিন্তু দারুণভাবে বলবো নাকি ভয়াবহভাবে ফেল করছে। একদমই যেটা বলছিলেন সেটাই। আমরা যদি শুধু ওয়ানডে না, আমরা যদি টি20 ফরম্যাটেই দেখি, বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে এবং তারা যে কনসিস্টেন্টলি কিন্তু তারা ফেল করছে এবং সেই ফেইলারটারই কিন্তু একটা বড় প্রভাব পড়ছে দলের পারফরমেন্সে। ওই সেই বাংলাদেশ দলের টপ অর্ডারের একটা হচ্ছে দ্রুত উইকেট পড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই দেখে আসছি এবং সেটাকে সামাল দেওয়ার জন্য একটা দীর্ঘ সময় সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটা বড় কিন্তু বেস ছিলেন এবং সেই বেসটাকে ভিত্তি করে কিন্তু বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে একটা দারুণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই 3 ব্যাটার হঠাৎ করে বাংলাদেশে তাদের ক্যারিয়ারের শেষটা ঘটিয়ে ফেলার কারণে কিন্তু একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে। সেই শূন্যস্থান থেকেই কি মনে হচ্ছে এখনও যারা নতুন খেলছেন মিডল অর্ডারে, তাহিদ হৃদয় খেলছেন, মেহেদী হাসান মিরাজ খেলছেন, নতুন করে জাকের আলী অনেক খেলছেন, শামীম পাটোয়ারি খেলছেন, তারা ঠিক নিজেদের জায়গাটা তৈরি করতে পারছেন না? আপনার কি মনে হয়? আসলে শূন্যস্থান থাকেই, আসবেই, কিন্তু শূন্যস্থান কিন্তু প্রকৃতি পছন্দ করে না। যত দ্রুত সেটা কাটিয়ে ওঠা যায় ততটাই মঙ্গল। কিন্তু বাংলাদেশের আসলে পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে উন্নতির জায়গাতে তারা অবনতির দিকেই যাচ্ছে। আপনার কি মনে হয় সেক্ষেত্রে এই যে টি20 ফরম্যাট থেকে বারবার ওয়ানডে ফরম্যাটে নিয়ে আসা ব্যাটারদেরকে এবং একটা ফরম্যাটে মনোযোগ থেকে আরেকটা ফরম্যাটে মনোযোগ তারা দিতে পারছে না, এটা কি একটা বড় কারণ? এটা আসলে কারণ হতেই পারে, কারণ অন্যান্য দেশে যদি আমরা দেখি টি20 দল আলাদা, ওয়ানডের জন্য আলাদা দল আছে, তবে বাংলাদেশে যা আছে এখন সেটা নিয়েই তো ঝাঁপিয়ে পড়তে হবে ব্যাপারটা। এখন সেক্ষেত্রে কি নির্বাচকরা কি আরেকটু ধীর স্থিরভাবে নির্বাচনের ক্ষেত্রে ব্যাটার কারা খেলছেন, দল নির্বাচনের ক্ষেত্রে খুব বেশি সাফল হয়ে থাকে? বাংলাদেশের প্রতিটা সিরিজেই দেখা যায় একাধিক পরিবর্তন হয়ে যায় এবং মিডল অর্ডারে সেই প্রভাবটা কিন্তু বেশি। এই প্রবণতাটার কারণে কি তাদের অভিজ্ঞতা কিংবা খাপ খাইয়ে নেওয়ার একটা অভাব, কিংবা সেখানে তারা ঠিক নিজেদের সেট করতে পারছেন না? এটা আসলে হতেই পারে। এই ব্যাপারটা আমার কাছেও মনে হয়েছে যে এটা একটা সমস্যা থাকতে পারে। তবে আপনি যদি দেখেন তাহিদ হৃদয় 4ই খেলছেন এবং মিরাজ কিন্তু যখন মুশফিক বা সাকিব ওনারা চলে গেছেন তখন থেকে কিন্তু সে 5এই খেলছেন। তবে সেই জায়গায় আসলে কতদিন সময় দেওয়া যায়, তারা কিন্তু এখনও সেটেল হতে পারেননি। এই বছর যদি 8টা ওয়ানডের পরিসংখ্যান আপনি দেখেন, 8টার মধ্যে 7টাতেই বাংলাদেশ হেরেছে এবং সেখানে মিডল অর্ডারের যে দুর্দশা, আমি পরিসংখ্যান ঘাটছিলাম এবং পরিসংখ্যান ঘেটে আমার কিন্তু মাথাটা ব্যথা হচ্ছে। এই 8টা ওয়ানডের আসলে পরিসংখ্যান কীরকম মিডল অর্ডারে, সারা আমি আপনাকেও দেখাতে চাই এবং দর্শকদেরও দেখাতে চাই। আমরা যদি দেখি চলতি বছর ওয়ানডেতে টাইগার মিডল অর্ডারে 4 থেকে 6 নাম্বার পজিশনের কথা, সেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম, সে 8টার মধ্যে ম্যাক্সিমামগুলোতেই বাংলাদেশ 50ও করতে পারেনি। 3 জন ব্যাটার মিলেও আসলে 50 করতে পারেননি। কেবলমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মিডল অর্ডার থেকে 154 রান এসেছিল এবং সেটাও কিন্তু তাওহিদ হৃদয় 100 করাতে। এছাড়া কিন্তু আসলে উল্লেখযোগ্য খুব বেশি কিছু নেই। আর যদি আরেকটু বলি, আরও কয়েকটাতে 50-এর কাছাকাছি গিয়েছিল বা 78 রান করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে, সেখানেও কিন্তু হৃদয়ের 50 ছিল 2টা পরপর এবং মিরাজের একটা 60 রানের ইনিংস ছিল। সে কারণেই তারা মোটামুটি রান করতে পেরেছে, আর বাকিগুলোতে কিন্তু ভয়াবহ রান স্কোর করেছে তারা এবং হেরেছে।
স্যার আপনাকে পরিসংখ্যানগুলো দেখালাম, দেখে আসলে কি মনে হলো? অবশ্যই যখন টপ অর্ডারের ব্যাটাররা ফেল করেন সেক্ষেত্রে মিডল অর্ডারের ব্যাটাররাই সেই সাপোর্টটা কিন্তু দেন। যখন এই মিডল অর্ডারের ব্যাটাররা সাপোর্ট দিতে পারছেন না, সেটার চাপটা কিন্তু লোয়ার মিডল অর্ডারে যেয়ে পড়ে যায় এবং যারা বোলার আছেন সেক্ষেত্রে দেখা যায় যে অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে কুলিয়ে উঠতে পারে না বাংলাদেশ দলের যে ফেলিয়ারগুলো হচ্ছে আমরা এবং প্রতিনিয়ত যেটা দেখছি। আমি বারবার আবারও সেটা বলবো যে টি-20 ফরম্যাট থেকে ওয়ানডে ফরম্যাটে প্লেয়াররা তাদের শিফটিংটা ঠিকমতো করতে পারছে না। আপনি তাওহিদ হৃদয়ের কথা বললেন, মেহেদী হাসান মিরাজ খেলছেন, জাকির আলী অনেক, শামীম পাটোয়ারির কথা যদি আমরা বলি, আমরা দেখেছি যে গত এশিয়া কাপ কিংবা শ্রীলঙ্কা সিরিজেও তারা ওয়ানডেও খেলেছে, তারা কিন্তু টি-20ও খেলেছে। এই ব্যাটাররা কিন্তু বিভিন্ন জায়গায় শট সিলেকশনে এবং নিজেদেরকে উইকেট ধরে রাখার যে বিষয়টা, সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি পিছিয়ে আছে। তারা কিন্তু বড় শট খেলতে গিয়ে বারবারই দেখা গিয়েছে যে আউট হয়ে যাচ্ছে এবং বারবার বিগ হিট করার একটা প্রবণতা এসেছে। অবশ্যই টি-20তে আপনাকে হার্ড হিটার হতে হবে, কিন্তু ওয়ানডেতে আপনি যখন 50 ওভারের একটা ম্যাচ খেলছেন এবং আপনার 10 ওভারের মাঝে 2-3টি উইকেট পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এই 20 বলের 20 ওভারের কথা চিন্তা করে খেলতে নামলে কিন্তু সেটা হবে না এবং সেখানেই কিন্তু ব্যর্থ হচ্ছে। এবং আমরা দেখেছি গতকালকে কিন্তু যিনি নির্বাচক ছিলেন, নির্বাচক বলেছেন বা দল ঘোষণা করার পর যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে দল এসেছে সেখানে কিন্তু মাহিদুল অঙ্কনকে 2027 বিশ্বকাপের কথা চিন্তা করে আবার নতুন করে এই সিরিজে কিন্তু ডাক দেওয়া হয়েছে। শুধুমাত্র মিডল অর্ডারের যে কমতিটা আছে সেই কমতিটাকে তারা পূরণ করতে চাচ্ছে। এখন যদি মাহিদুল অঙ্কন আসলেন, এসে একটা সিরিজ খেললেন, খেলার পরবর্তীতেই আবার আরেকটা সিরিজে উনি ব্যর্থ হওয়ার পরে আর সুযোগ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারটা আসবেন, একটা নতুন জায়গায় এসে সেট আপ হবেন, সেট আপ হয়ে নিজে কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে খেলবেন, নিজেকে মেলে ধরবেন, সেই জায়গাটায় কিন্তু এই শাফলিংটাতে ঝামেলা হচ্ছে, বারবার এক্সপেরিমেন্ট করাটাতে ঝামেলা হচ্ছে। আপনি জাকির আলী অনেকের কথাই বলেন, আপনি শামীম পাটোয়ারির কথাই বলেন, তারা কিন্তু সর্বোচ্চ ওয়ানডেতে 10টা ইনিংস খেলেছে। এই ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাওহিদ হৃদয় কিছুটা এক্সপিরিয়েন্স আছে। আবার কেউ কেউ বলছেন যে এভাবে খেলে খেলেই অভিজ্ঞতা অর্জন করবে। বাংলাদেশ দল যেখানে পিছিয়ে যায় যে আমরা এসে জাতীয় দলে এসে নিজেদের অভিজ্ঞতা অর্জন করি, তারপরে হয়তোবা নিজেদের মেলে ধরি। বলা হয়ে থাকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারাও এই প্রসেসের মাঝেই কিন্তু নিজেদেরকে তো গড়ে তুলেছে, কিন্তু সেই সুযোগটা কিন্তু আসলে বাংলাদেশ দলে নেই। গড়ে উঠে এসে নিজেদের তৈরি করে তারপরে একটা বড় মঞ্চে মেলে ধরা এবং সেভাবে পারফর্ম করা, সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই, আমি তো মিডল অর্ডার নিয়ে কথা বলছিলাম, মিডল অর্ডারে তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়েও আমি একটু আলোচনা করতে চাই। আমি আপনার কাছে জানতে চাইবো, গেল এক বছরে বাংলাদেশের আসলে এই যে ফলটা হয়েছে ওয়ানডে পারফরমেন্সে, বাংলাদেশ এখন 10 নম্বর অবস্থানে আছে র্যাঙ্কিংয়ে। গেল এক বছরে বাংলাদেশের যে মিডল অর্ডারের যে ফল পারফরমেন্স অ্যানালাইসিস যদি আপনার কাছ থেকে আমি জানতে চাই, আমি নিশ্চিত প্রিয় দর্শকদেরও সেটা অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হবে, কারণ এই জায়গাটাতেই কিন্তু আমরা বারবার হয়তোবা আটকে যাচ্ছি। এটাই আমি একটু শোনাতে চাই। এখন একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। গেল এক বছরে যদি মিডল অর্ডারের তাওহিদ হৃদয়ের কথা আমরা বলি, সে 4 নম্বর পজিশনে খেলেছে, 11টা ইনিংস খেলেছে, করেছে 326 রান, গড় কিন্তু 30-এরও কম, এবং সেখানে যদিও তার 3টা 50 আছে এবং একটা সেঞ্চুরি আছে, তবে যেইভাবে তিনি খেলেন, যতটা স্লোভাবে, সেটা আসলে বাংলাদেশকে পিছিয়ে দেয় বড় রান করার ক্ষেত্রে। এছাড়াও যদি আমি মেহেদী হাসান মিরাজের কথা বলি, 5-এ, যার কথা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যার 5-এ নামা নিয়ে আসলে তিনি চলেন কিনা, তিনিও কিন্তু 13টা ইনিংস খেলেছেন, 380 রান করেছেন, যদিও 4টা 50 আছে। তবে বাংলাদেশের আসলে ইম্প্যাক্টফুল হচ্ছে না ব্যাপারটা, যতই ইনিংস তিনি খেলুক। শামীম হোসেন পাটোয়ারি, তিনি খেলেছেনই মাত্র 7টা ওয়ানডে, তার মধ্যে 3টায় তাকে 6 নামানো হয়েছে, সেখানে তিনি 34 রান করেছেন, আর গড় 12-এরও কম। আর যদি বলি আরেকজনের কথা, জাকির আলী অনিক, যাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তিনি যদিও লোয়ার মিডল অর্ডারে খেলেন, ফিনিশার হিসাবে অ্যাকচুয়ালি খেলেন তিনি, তবে তাকেও সাফল করে উপরের দিকে আনা হয়েছে। তিনি খেলেছেন 2টা ইনিংস, 28 রান করেছেন, আর স্ট্রাইক রেট 47.45। তবে আমি আরেকটা এখানে পরিসংখ্যান অ্যাড করে দিতে চাই, জাকির আলী অনেককে যখন সাফল করে ওপরের দিকে আনা হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে তার পারফরমেন্স কিন্তু ফল
করেছে, যেখানে জাকের আলী অনিকের 7 নম্বরে নেমে 3টা 50 ছিল, সেখানে যখন তিনি 6 নম্বরে খেলছেন তার পারফরমেন্স কিন্তু আরও পড়তির দিকে যাচ্ছে। তো সারা, বললাম পরিসংখ্যান শুনে কেমন লাগছে? অবশ্যই, যেটা আসলে আমরা দর্শক হিসেবে এবং সাংবাদিক হিসেবে হয়তো বা পারফরমেন্স অ্যানালাইটিক্যাল দিক থেকে করি, কিন্তু খেলার সময় আসলে প্লেয়াররাই খেলছেন, অবশ্যই তারা নিজেদের সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করছেন। কিন্তু মিডল অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছে এবং এই পিছিয়ে থাকার কারণটাই কিন্তু পুরো দলের পারফরমেন্সের উপরেই ইম্প্যাক্ট করছে। আশা থাকবে বাংলাদেশ দলের যারা নির্বাচক আছেন এবং যিনি ক্যাপ্টেন আছেন তারা এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করছেন এবং প্ল্যান করছেন। 2027 বিশ্বকাপ সামনে রেখেই প্ল্যান করছেন এবং এই জায়গাটায় স্টেবিলিটি খুব দরকার। বাংলাদেশ যদি বিশ্বকাপে ভালো কিছু করতে চায় এবং বিশ্বকাপে যে কোয়ালিফাই করার মতো একটা পরিসংখ্যান বাংলাদেশের সামনে আছে, এই লজ্জাটা এড়াতে চায় মিডল অর্ডারে যারা আছেন, সেটা অবশ্যই তাদেরকে স্টেপ আপ করতে হবে। আমার কাছে মনে হয় না আর বেশি আলোচনার কিছু আছে। অবশ্যই মাঠের খেলা, উত্তরটা মাঠেই, দর্শকদেরকে যেটা দিতে হবে বাংলাদেশ দলের ক্রিকেট প্লেয়ারদেরকে, তাদেরকেই কাজটা করতে হবে, সেটারই অপেক্ষায় থাকবো। হোপ ফর দ্য বেস্ট।